শব্দ সারাক্ষণই তো আমরা এর মধ্যে থাকি তাই না, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই শব্দ জিনিসটা আসলে কি, কিভাবে তৈরি হয় আর কিভাবে আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায়? চলুন আজকে শব্দের পেছনের বিজ্ঞানের গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, এই ব্যাপারটা সহজে বুঝতে চলুন একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। আচ্ছা, একটা গিটারের তার যখন স্থির থাকে তখন কোনো শব্দ করে না কেন? কখনো কি এটা মাথায় এসছে? কারণটা কিন্তু একদম সহজ আর খুব মৌলিক। শব্দের জন্ম হয় একটাই জিনিস থেকে, আর সেটা হলো কম্পন, মানে ভাইব্রেশন। সোজা কথায় নো ভাইব্রেশন নো সাউন্ড। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব শব্দ জিনিসটা কি, তারপর একটা কম্পনের গঠন ঠিক কেমন হয় সেটা জানব। এরপর দেখব শব্দ কিভাবে তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেই তরঙ্গেরই বা কত রকম ভেদ আছে, আর হ্যাঁ, তরঙ্গকে মাপা যায় কিভাবে সেটাও দেখব। আর সবশেষে এই সব কিছুকে এক সুতোয় বাঁধার যে মূল সূত্রটা সেটাও জেনে নেব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথম প্রশ্ন, শব্দ আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন এক ধরনের শক্তি যা আমরা শুনতে পাই। আর যদি একটু বিজ্ঞানের ভাষায় বলি তাহলে শব্দ হলো এক ধরনের শক্তি। এই শক্তিটা কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে, মানে ধরুন বাতাস বা জলের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে, আর যখন আমাদের কানে এসে পৌঁছায় তখনই আমরা শোনার অনুভূতিটা পাই। এখন প্রশ্ন হলো, যেখান থেকে এই শব্দের জন্ম হচ্ছে সেই উৎসটাকে কি বলা হয়? এর কিন্তু একটা মজার বৈজ্ঞানিক নাম আছে। একে বলা হয় সনাক। আর এই সনাক আর কিছুই না, যে কোনো কাঁপতে থাকা বস্তুই হলো সনাক। চলুন তো কয়েকটা উদাহরণ ভাবি। যখন ড্রামে বাড়ি দেওয়া হয় তখন ওর চামড়াটা কাঁপে, ওটা একটা সাউন্ড। বাঁশির ভেতরে যে বাতাস কাঁপে বা গিটারের তার, সবই সাউন্ড। এমনকি হাত থেকে একটা স্টিলের বাটি পড়ে গেলে যে ঝনঝন করে ওঠে, ওই কাঁপতে থাকা বাটিটাও কিন্তু একটা সাউন্ড। আর সবচেয়ে বড় উদাহরণ, আমরা যে কথা বলছি এটাও কিন্তু আমাদের গলার ভেতরে ষড়যন্ত্রের কম্পনের জন্যই সম্ভব হচ্ছে। বেশ, তাহলে এটা তো পরিষ্কার যে শব্দ হতে হলে কম্পন লাগবেই, অপরিহার্য। আচ্ছা, এবার চলুন এই কম্পনের ভেতরের গঠনটা একটু ভালো করে দেখা যাক। একটা কম্পনের প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো বিস্তার বা অ্যাম্প্লিটিউড। ব্যাপারটা কি? ধরুন একটা কণা কাঁপছে, তো ওটা তার স্থির অবস্থা থেকে ডানে বামে বা উপরে নিচে সর্বোচ্চ যতটা দূরে যাচ্ছে সেই দূরত্বটাই হলো বিস্তার। আর মনে রাখার মতো বিষয় হলো, এই বিস্তার যত বেশি হবে কম্পনটাও তত শক্তিশালী হবে, আর তার মানে শব্দটাও তত জোরে শোনা যাবে। এরপর আসছে পর্যায়কাল, যেটাকে আমরা বড় হাতের টি দিয়ে লিখি। এটা হলো সময়। কিসের সময়? একটা কণার একবার সামনে গিয়ে আবার পেছনে এসে ঠিক আগের জায়গায় ফিরে আসতে যেটুকু সময় লাগে, মানে একটা পুরো কম্পন শেষ করতে যে সময়টা লাগে সেটাই পর্যায়কাল। আর কম্পনটা কত দ্রুত হচ্ছে সেটা মাপার জন্য আছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটাকে ছোট হাতের এন দিয়ে দেখানো হয়। এর মানে খুব সহজ, 1 সেকেন্ডে ঠিক কতগুলো পূর্ণ কম্পন হচ্ছে। এর একক হলো হার্জ বা HZ। আর মজার ব্যাপার হলো, এই কম্পাঙ্ক আর আগের পর্যায়কালের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে, একটা আর একটা ঠিক উল্টো, মানে n=1/t। আর এই ফ্রিকোয়েন্সি যত বেশি হবে শব্দের সুরটাও তত তীক্ষ্ণ বা চড়া হবে। তো কম্পন থেকে শক্তি তো তৈরি হলো, কিন্তু এই শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কিভাবে? এখানেই আসছে আমাদের গল্পের আসল নায়ক, তরঙ্গ। বলা যেতে পারে এই তরঙ্গই হলো শব্দ শক্তির বাহন। ব্যাপারটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো পুকুরের জল। ভাবুন তো, একটা শান্ত পুকুরে ঢিল ফেললে কি হয়? ঢেউগুলো গোল হয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, তাই না? কিন্তু খেয়াল করলে দেখা যাবে জলটা কিন্তু এগিয়ে যাচ্ছে না, ওটা শুধু নিজের জায়গায় ওপরে নিচে ওঠানামা করছে। শব্দও কিন্তু ঠিক এভাবেই কাজ করে। তাহলে ওই পুকুরের উদাহরণটা মাথায় রাখলে তরঙ্গের সংজ্ঞাটা খুব সহজ হয়ে যায়। তরঙ্গ হল এমন একটা আলোড়ন যা মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে সরিয়ে না নিয়ে শুধু শক্তিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। এখন কথা হলো, সব তরঙ্গ কি একই রকম? না। মাধ্যমের কণাগুলো ঠিক কিভাবে কাঁপছে তার উপর নির্ভর করে তরঙ্গকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে কণাগুলো যেদিকে কাঁপে তরঙ্গটাও ঠিক সেদিকেই এগিয়ে যায়, মানে দুটোর দিক সমান্তরাল। আর দ্বিতীয়টা হলো তির্যক তরঙ্গ। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। কণাগুলো কাঁপে ওপর নিচে আর তরঙ্গটা এগিয়ে যায় সামনের দিকে, মানে এদের দিকটা একে অপরের সাথে লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে থাকে।
উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা স্প্রিং, ওটাকে যদি সামনে পেছনে ঠেলা দেওয়া হয় তাহলে দেখবেন কিছু জায়গায় ওটা ঘন হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় ফাঁকা। এই সংকোচন প্রসারণটাই হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমাদের শব্দও কিন্তু বাতাসের মধ্যে দিয়ে ঠিক এভাবেই যায়। আর তির্যক তরঙ্গ, একটা দড়ির এক মাথা ধরে ওপর নিচ কোণে ঝাঁকান, দেখুন একটা ঢেউ তৈরি হয়ে অন্য মাথায় চলে যাচ্ছে। এটাই হলো তির্যক তরঙ্গ। বেশ, তাহলে তরঙ্গের ধারণা আর প্রকারভেদ তো বোঝা গেল, কিন্তু এই তরঙ্গকে মাপা যায় কিভাবে? চলুন এবার সেটাই দেখি। মাপার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে একটা গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে লেখা হয়। এটা আর কিছুই না, একটা তরঙ্গের ওপর ঠিক একই রকম দুটো পরপর বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটাই। যেমন ধরুন একটা ঢেউয়ের চূড়া থেকে ঠিক তার পরের ঢেউয়ের চূড়া পর্যন্ত দূরত্ব। এরপর আসছে তরঙ্গ বেগ, যেটাকে আমরা ভি দিয়ে লিখি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো তরঙ্গের গতি, মানে তরঙ্গটা 1 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে। এর একক হলো মিটার প্রতি সেকেন্ড। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছে। এখন পর্যন্ত আমরা বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এই তিনটি আলাদা জিনিস জানলাম। এবার সময় হয়েছে এই তিনটিকে একসাথে মিলিয়ে একটা দারুণ সূত্রে ফেলার। চলুন তো সূত্রটা কিভাবে এলো একটু ধাপে ধাপে ভাবি। আচ্ছা, একটা পুরো তরঙ্গের দৈর্ঘ্য কত? আমরা একটু আগেই জেনেছি, ওটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা। বেশ, এবার ভাবুন 1 সেকেন্ডে কোনো একটা বিন্দুর পাশ দিয়ে এনটা তরঙ্গ চলে গেল। এই এনটা কি? এটাই তো কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে মোট কতটা দূরত্ব পার হলো? খুব সহজ হিসাব, তরঙ্গের সংখ্যা এন গুণ একটা তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা, তাই না? আর আমরা তো জানি 1 সেকেন্ডে পার হওয়া দূরত্বকেই বেগ ভি বলে। তাহলে কি দাঁড়ালো? ভি সমান এন গুণ ল্যামডা, মানে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। সুতরাং আমরা যে মাস্টার ফর্মুলাটা পেলাম সেটা হলো তরঙ্গ বেগ ইজ ইকুয়ালস টু কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এই ছোট্ট একটা সম্পর্কই কিন্তু শব্দের গতি আর প্রকৃতির পুরো গল্পটা আমাদের বলে দেয়। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, একটা গিটারের তারের খুব সামান্য একটা কম্পন থেকে তৈরি হওয়া শব্দ যদি একটা বিশাল কনসার্ট হল কাঁপিয়ে দিতে পারে, তাহলে এই যে অদৃশ্য তরঙ্গগুলো আমাদের চারপাশে বয়ে চলেছে, সেগুলো আসলে নিজের ভেতরে ঠিক কতটা শক্তি লুকিয়ে রাখে।